আপনি কি ৩৭০ কোটি টাকা জেতার জন্য নিজের জীবন বাজি ধরবেন? যেখানে ৬টি আলাদা আলাদা গেম পার করতে পারলেই পেয়ে যাবেন ৩৭০ কোটি টাকা, কিন্তু একটু ভুল হলেই হারাতে হবে জীবন। পারবেন তো জিততে? হ্যাঁ, এই গল্পটাও ঠিক তেমনি। তাহলে চলুন শুরু করি স্কুইড গেমের সিজন 1। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক সকালে গিহান টেবিলের সামনে নাস্তা করছিল। তার মা এসে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলল, গিহান, আজ গায়ংয়ের জন্মদিন, মেয়েটাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাস। গিহান যে নিজের জীবন নিয়ে একদমই সিরিয়াস নয়। তার বউ তাকে ছেড়ে গেছে। তার মেয়ে গায়ং এখন তার মা এবং সৎ বাবার সঙ্গেই থাকে। মা কাজে বেরিয়ে গেলে গিহান মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটি খুঁজে বের করে। এটিএম বুথে গিয়ে কার্ড থেকে টাকা তুলে নেয় সে। সেই টাকা হাতে পেয়ে তার মন ছুটে যায় জুয়া খেলার আসরে। ঘোড়দৌড়ের প্রতি তার ভীষণ আকর্ষণ। প্রথমে টাকা হারালেও পরে ভাগ্য ঘুরে দাঁড়ায় এবং সে বড় অঙ্কের টাকা জিতে যায়। আনন্দে আত্মহারা গিহান ক্যাশ কাউন্টারের এক মেয়ে কর্মীকে কিছু টাকা টিপস দেয়। পরে মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাইরে আসার পর সে দেখে কয়েকজন লোক তার দিকে তেড়ে আসছে। তারা আসলে তার পাওনাদার। গিহান ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। পালানোর সময় একটি মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে সে সরি বলে সরে যায়। তারপর বাথরুমে গিয়ে লুকায়, কিন্তু পাওনাদাররা সেখানে পৌঁছে যায়। তারা তাকে পিটিয়ে নাক মুখ রক্তাক্ত করে ফেলে। গিহান বলে, আমার কাছে টাকা আছে, আমি তোমাদের ধার শোধ করে দেব। সে পকেটে হাত দিয়ে দেখে পকেট ফাঁকা। তখন তার মনে পড়ে একটু আগে যে মেয়েটির সঙ্গে ধাক্কা লেগেছিল সেই হয়তো তার পকেট থেকে টাকা চুরি করেছে। পাওনাদারদের সামনে হাত জোর করে গিহান বলল, আগামী মাসে আমি তোমাদের টাকা ফেরত দেব। তারা একটি চুক্তিপত্রে তার সই নিয়ে জানায় টাকা না পেলে তার একটি কিডনি এবং একটি চোখ বিক্রি করে টাকা আদায় করা হবে। গিহান ফিরে আসে সেই ক্যাশ কাউন্টারে। সে টিপস দেওয়া টাকাগুলো আবার ফেরত নেয়। তারপরে একটি ছোট্ট গিফট কিনে মেয়েকে নিয়ে যায় একটি সস্তা রেস্টুরেন্টে। গিফটটি দেখে গায়ং খুব রেগে যায়। এটি ছিল একটি খেলনা পিস্তল লাইটার। গায়ং জানে বাড়ি গিয়ে তার মা এটি দেখলেই রাগ করবে, তাই গিফটটি সে না নিয়েই চলে যায়। স্টেশনে এসে সে সামান্য দেরি করায় ট্রেনটি মিস করে ফেলে। হতাশ গিহান স্টেশনের একটি বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে। হঠাৎ এক অচেনা লোক তার কাছে এসে একটি বিশেষ খেলা ডাকজি খেলার প্রস্তাব দেয়। খেলার নিয়মটি সহজ মনে হলেও তা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং। একটি কার্ড মেঝেতে রাখা থাকবে, আরেকটি কার্ড দিয়ে সেটি উল্টাতে হবে। যদি গিহান প্রতিবার জেতে তবে তাকে 1 লাখ ওন দেওয়া হবে। এখানে বলে রাখি, ওন হচ্ছে সাউথ কোরিয়ার কারেন্সি নাম, কিন্তু যদি সে হারে তাকে সমপরিমাণ টাকা দিতে হবে। গিহান প্রথমে দ্বিধায় পড়ে, কারণ তার কাছে কোনো টাকা নেই, কিন্তু নিজের ভাগ্য পরীক্ষা করতে চায়। খেলার শুরুতেই সে হেরে যায়। গিহান লোকটিকে জানায় তার কাছে টাকা নেই। লোকটি মুচকি হেসে বলে, টাকা দিতে না পারলে শারীরিক শাস্তি হিসেবে চর খেতে হবে। গিহান রাজি হয়ে যায়। প্রথম চর খাওয়ার পরেও গিহান খেলা চালিয়ে যায়। প্রতিবার সে হারে এবং চর খায়। অবশেষে একাধিক রাউন্ড পর সে একবার জয়ী হয়। লোকটি তাকে 1 লাখ ওন হাতে দেয়। এই জয়ের পর তার লোভ বাড়তে থাকে। সে আরও কয়েকবার খেলে এবং কিছু অর্থ উপার্জন করে। খেলার শেষে লোকটি তাকে একটি কার্ড দিয়ে জানায় যদি সে আরও অর্থ উপার্জন করতে চায় তবে কার্ডের নম্বরে ফোন করে যোগ দিতে পারে। গিহান প্রাথমিকভাবে লোকটির প্রস্তাবকে প্রতারণা বলে ভেবে বাসায় ফিরে যায়। মা আর মেয়ের জন্য বাজার করে নিয়ে আসে। মা বিস্মিত হন, কারণ গিহান এতগুলো টাকা কোথা থেকে আনলো। তবে গিহানের চিন্তায় থাকে আরেকটি বড় সংকট। তার প্রাক্তন স্ত্রী এবং তার স্বামী তাদের মেয়েকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। গিহান যদি মেয়ের কাস্টডি নিজের কাছে রাখতে চায় তবে তাকে প্রমাণ করতে হবে যে সে তার মেয়েকে লালন পালন করার মতো আর্থিকভাবে সক্ষম, আর এ কাজের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। রাত গভীর হলে অনেক ভাবনা চিন্তার পর সে মেট্রো স্টেশনে সেই অদ্ভুত লোকের দেওয়া কার্ডটা হাতে নেয়। নম্বরে ফোন করে জানায় সে তাদের খেলায় অংশগ্রহণ করতে চায়। ফোন কলে তাকে নির্দেশ দেওয়া হয় বাইরে অপেক্ষা করার জন্য,
কিছুক্ষণ পর একটি গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে তাকে বসতে বলা হয়। গাড়িতে ওঠার পর অল্পক্ষণে সে অজ্ঞান হয়ে পড়ে। গিহানের জ্ঞান ফেরে পরদিন সকালে। সে নিজেকে বিশাল একটি কক্ষে আবিষ্কার করে। ঘরটি একেবারে অচেনা। চারপাশে নজর ঘুরিয়ে দেখে তার মতো আরও অনেক মানুষ এখানে উপস্থিত। গণনা করে বোঝা যায় মোট 456 জন প্রতিযোগী এখানে রয়েছে। প্রত্যেককে একই ধরনের ইউনিফর্ম পরানো হয়েছে, যার মধ্যে প্রতিযোগীর নম্বর উল্লেখ করা রয়েছে। গিহান নিজের ইউনিফর্ম দেখে বুঝতে পারে সে 456 নম্বর প্রতিযোগী। কিছুক্ষণ পর গিহান লক্ষ্য করে একজন বৃদ্ধ মানুষ ঘরের কোণে বসে গুনগুন করছে। সে এগিয়ে জানতে চায় বৃদ্ধ কেন সবাইকে গুনছে, যখন স্ক্রিনে মোট প্রতিযোগীর সংখ্যা স্পষ্টভাবে লেখা রয়েছে। তিনি বলেন তার মাথায় টিউমার রয়েছে, যার কারণে অনেক কিছু ভুলে যান। ডাক্তার তাকে স্মৃতি ধরে রাখার জন্য গুনগুন করার পরামর্শ দিয়েছে। গিহান তার সাথে কথা বলার সময় হঠাৎ একটা বিশৃঙ্খলা দেখা দেয়। জাং ডেউসুক নামের এক ব্যক্তির একটি মেয়েকে মারধর করছিল। কাং একসময় ডেউসুক গ্যাংয়ের সদস্য ছিল। ডেউসুক পুরনো প্রতিশোধ নিতে চায়। গিহান যখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায় তখন বুঝতে পারে কাং সেই মেয়েটি যে তার পকেট কেটে জুয়ায় জেতা টাকাগুলো চুরি করেছিল। গোলমালের সময় মুখোশ পরা কিছু সশস্ত্র লোক ঘরে প্রবেশ করে। তাদের পোশাক আর আচরণ দেখে বোঝা যায় এরা গার্ড, যারা এই খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে। একজন গার্ড সবার মনোযোগ আকর্ষণ করে জানায় এখানে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে কেউই জোর করে আনা হয়নি, বরং তারা নিজেদের ইচ্ছায় এসেছে, কারণ প্রত্যেকেই ঋণের চাপে জর্জরিত। গার্ড আরও জানায় প্রতিযোগীদের বিষয়ে তাদের কাছে অনেক তথ্য রয়েছে, তাই সবাইকে শান্ত থাকতে বলা হয়। এরপর গার্ড এই গেমের নিয়মকানুন সবাইকে জানিয়ে দেয়। প্রথমত, একবার খেলা শুরু হলে কেউ তা মাঝপথে ছেড়ে দিতে পারবে না। দ্বিতীয়ত, যদি কোনো খেলোয়াড় খেলা চালাতে অস্বীকৃতি জানায় তবে তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়া হবে অধিকাংশের সম্মতির ভিত্তিতে। যদি কোনো সময় অধিকাংশ খেলোয়াড় খেলা বন্ধের পক্ষে যায় তবে খেলা শেষ করে দেওয়া হবে। এই নিয়মগুলো শোনার পর গার্ড তাদের বিশাল এক কাঁচের ভোল্ট দেখিয়ে জানায় প্রতিটি রাউন্ড শেষে এই ভোল্টে টাকা জমা হবে। খেলার 6 রাউন্ডের শেষে যারা টিকে থাকবে তারা পুরস্কার হিসেবে এই ভোল্টে থাকা সমস্ত টাকা পাবে। এত বড় পুরস্কারের প্রলোভনে সবাই খেলার নিয়ম মেনে নিতে রাজি হয়ে যায়। গার্ডরা প্রত্যেকের কাছ থেকে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেয়। এরপর তাদের ছবি তুলে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে খেলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি একটি কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করছিল এক অদ্ভুত পোশাক পরা ব্যক্তি, যার নাম ফ্রন্টম্যান। সে এখানকার প্রধান। এরপর প্রতিযোগীদের সবাইকে একটি বিশাল মাঠে নিয়ে আসা হয়। সেখানে গিহান তার শৈশবের বন্ধু সাংহুকে দেখতে পায়। এরই মধ্যে গেম শুরুর ঘোষণা শোনা যায়। দূরে একটি গাছের নিচে বিশাল এক রোবোটিক পুতুল দেখা যায়। ঘোষণা অনুযায়ী তাদের প্রথম খেলা হবে গ্রিন লাইট রেড লাইট, যা আমাদের এইখানে এলন্টি ব্যালন্টি নামে পরিচিত। আর এই গেম খেলার নিয়ম হলো গ্রিন লাইট বলা হলে সবাই সামনে এগোতে পারবে, আর রেড লাইট বলা হলে সবাইকে স্থির হয়ে দাঁড়াতে হবে। কেউ যদি রেড লাইট বলার পর নড়াচড়া করে তবে সে খেলায় বাদ পড়বে। আর এই খেলাটি 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, না হলে তারাও বাদ পড়বে। এরপর শুরু হলো প্রথম গেম। রোবোটিক পুতুলটি পিছন থেকে গ্রিন লাইট বলতেই প্রতিযোগীরা সামনে এগোতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ড পর রেড লাইট বলার সঙ্গে সঙ্গেই পুতুলটি ঘুরে দাঁড়ায়। একজন খেলোয়াড় নড়াচড়া করায় পুতুলটি তাকে শনাক্ত করে। মুহূর্তেই একটি গুলির শব্দ শোনা যায়, আর সেই প্রতিযোগী মাটিতে লুটিয়ে পড়ে। এটি দেখে অনেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর চেষ্টা করাতেই গার্ডরা তাদের উপর গুলি চালায়। এই ঘটনায় সবাই বুঝতে পারে খেলা মোটেই সহজ নয়। যারা বেঁচে থাকে তারা নিয়ম মেনে খেলা চালিয়ে যেতে বাধ্য হয়। গিহান একজনের নিচে চাপা পড়ে আটকে যায়। সাংহু তাকে সতর্ক করে জানায় বাঁচতে হলে তাকে নির্ধারিত সময়ে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। সাংহু গিহানকে পরামর্শ দেয় সে যেন অন্য কোনো প্রতিযোগীর পেছনে থেকে তার ছায়ায় এগোতে থাকে, তাতে পুতুলের মোশন ডিটেক্টর তাকে শনাক্ত করতে পারবে না। সাংহুর উপদেশ মেনে গিহান এগোতে থাকে।
ফিনিশ লাইনে পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারায়। গিহান প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু একটি লাশের হাতের উপর পা পড়ে সে পড়ে যেতে বসে। ঠিক তখনই পুতুলটি রেড লাইট বলে। একটুও নড়লে সে মারা যেত, কিন্তু পেছন থেকে এক প্রতিযোগী আলী আব্দুল তাকে ধরে ফেলে। শেষ মুহূর্তে টাইমারে মাত্র 1 সেকেন্ড বাকি থাকতে গিহান ও আলী আব্দুল ফিনিশ লাইনে পৌঁছে যায়, কিন্তু যারা সময় মতো পৌঁছাতে পারেনি তাদের গুলি করে হত্যা করা হয়। আর এরই সাথে শেষ হয় প্রথম গেম। প্রথম রাউন্ড শেষে পরাজিত প্রতিযোগীদের গার্ডেরা একটি অদ্ভুত গোপন চেম্বারে নিয়ে যায়। সেখানে একটি বিশাল চুল্লি ছিল, সেখানে পরাজিতদের নিথর দেহগুলো পুড়িয়ে ফেলা হয়। বেঁচে থাকা প্রতিযোগীরা ভয় পেয়ে হতাশ হয়ে মাটিতে বসে থাকে। সেই সময় গার্ডরা একটি অ্যালার্ম বাজিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ঘোষণা দেয় যে প্রথম রাউন্ড শেষ হয়েছে। এরপর গার্ডরা আজকের গেমের ফলাফল জানায়। 456 জন অংশগ্রহণকারীর মধ্যে 255 জন ইতিমধ্যে এলিমিনেট হয়েছে, অর্থাৎ তারা মারা গেছে। বর্তমানে মাত্র 201 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে আজকের বিভীষিকাময় অভিজ্ঞতার পর পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সাহস কারোরই ছিল না। সবাই গার্ডদের কাছে আকুল আবেদন জানায় তাদের ছেড়ে দেওয়ার জন্য। গার্ডরা জানায় তারা কাউকে জোর করে আটকে রাখতে চায় না, তাদের দায়িত্ব শুধু গেমের নিয়ম রক্ষা করা। গেমের 3য় নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণকারীরা যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর হবে। সুতরাং যদি অধিকাংশ খেলোয়াড় খেলা বন্ধ করতে চায় তবে সেটাই হবে, কিন্তু এর আগে একটি ভোট হবে। ভোট শুরুর আগে গার্ডরা একটি ঘোষণা দেয়। তারা একটি বিশাল ভোল্ট খুলে দেখায় যেখানে টাকার বান্ডিল স্তূপ হয়ে রয়েছে। প্রতিটি প্রতিযোগীর জন্য 100 মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। 255 জন প্রতিযোগী মারা যাওয়ার কারণে ইতিমধ্যে 25 বিলিয়ন টাকা জমা হয়েছে। গার্ডরা জানায় যদি খেলা বন্ধ হয় তবে এই টাকা মৃত প্রতিযোগীদের পরিবারকে দিয়ে দেওয়া হবে, কিন্তু যদি খেলা চলতে থাকে তবে বিজয়ী একাই 45.6 বিলিয়ন ওন পাবে। এই বিশাল অঙ্কের প্রাইজ মানি শুনে অনেকেই সিদ্ধান্ত বদলে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেয়। 201 জনের ভোট নেওয়া শুরু হয়। ভোট শেষে দেখা যায় ঠিক 100 জন খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এবং 100 জন খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। সবার চোখ তখন পড়ে শেষ ভোটদাতা বৃদ্ধ ইলনামের দিকে। সবাই তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর ইলনাম খেলা বন্ধের পক্ষে ভোট দেয়। গার্ডরা ঘোষণা করে যে খেলা আপাতত বন্ধ, যেহেতু সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণকারীরা খেলা বন্ধ করতে চেয়েছে, তাই নিয়ম অনুযায়ী গেমটি থামানো হয়েছে। তবে গার্ডরা একটি শর্ত দেয়, যদি ভবিষ্যতে সবাই ফিরে আসতে চায় তবে খেলা পুনরায় শুরু করা হবে। সব প্রতিযোগীর চোখ হাত পা বেঁধে তাদের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। তারা যে যার মতো নিজ নিজ বাড়ি ফিরে যায়। কিন্তু গিহান এই ঘটনার পরে সোজা থানায় যায়। সেখানে অফিসারদের কাছে সব ঘটনা খুলে বলে, তবে কেউ তার কথা বিশ্বাস করে না। গিহান গেমের কার্ডটি পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের নম্বরে ফোন করতে বলে। পুলিশ নম্বরে ফোন দিলে এটি একটি সাধারণ মেয়ের কাছে পৌঁছে যায়, যিনি গেম সম্পর্কিত কোনো তথ্য জানেন না। হতাশ গিহান থানার বাইরে চলে আসে। বাড়ি ফিরে গিয়ে সে আবিষ্কার করে তার মা গুরুতর অসুস্থ। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় তার মায়ের ডায়াবেটিসের কারণে পায়ের ক্ষত সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না, কিন্তু অপারেশনের খরচ বহন করার মতো অর্থ গিহানের নেই। এরপর দেখা যায় এক পুলিশ অফিসার জুনহো বেশ কিছুদিন ধরে তার নিখোঁজ ভাইয়ের খোঁজে ব্যস্ত। একদিন সে তার ভাইয়ের হোস্টেলের ঘরে তল্লাশি চালিয়ে একটি অদ্ভুত কার্ড খুঁজে পায়। এই ঘটনাটি জুনহোর মনে সন্দেহের জন্ম দেয়। সে ভাবে গিহান যা বলেছিল হয়তো তা সত্যি। তখন থেকেই জুনহো গিহানকে খুঁজতে শুরু করে। এদিকে কাং ফিরে আসে একটি অনাথ আশ্রমে। সেখানেই সে তার ছোট ভাইকে রেখে গেছে। কাং এবং তার পরিবার উত্তর কোরিয়ার বাসিন্দা ছিল। পারিবারিক জটিলতার কারণে সে তার ছোট ভাইকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে। সে এখন তার মাকে দক্ষিণ কোরিয়ায় আনার চেষ্টা করছে এবং এজন্য বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ছোট ভাইকে সঙ্গে রাখা সম্ভব না হওয়ায় অনাথ আশ্রমে তাকে রাখতে বাধ্য হয়েছে।
আরেকদিকে গেমের আরেক অংশগ্রহণকারী আলী আব্বাস একটি কারখানায় কাজ করত। তার বসের কাছে তার পাওনা টাকা চাওয়ায় ঝামেলা শুরু হয়। বস টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বসের হাত মেশিনে আটকে গিয়ে থেতলে যায়। এই সুযোগে আলী টাকার একটি প্যাকেট নিয়ে পালিয়ে যায়। গিহানও টাকার জন্য হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাচ্ছিল না। হতাশ হয়ে একটি বারে বসে থাকার সময় তার দেখা হয় বৃদ্ধ ইলনামের সঙ্গে। ইলনাম জানায় যে সে আবার গেমে ফিরে যেতে চায়, তার জীবনের শেষ সময়টা উত্তেজনায় ভরপুর করতে চায়। তবে গিহান তখনও গেমে ফেরার ব্যাপারে আগ্রহী ছিল না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন গিহান তার প্রাক্তন স্ত্রীর কাছে সাহায্যের জন্য যায়। প্রাক্তন স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করে। এরপর যখন গিহান বাড়ি ফিরছিল তখন সে তার দরজার ফাঁকে একটি ইনভাইটেশন কার্ড খুঁজে পায়। কার্ডটি দেখে সে আবার গেমে ফেরার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আগের মতোই একটি গাড়ি এসে তাকে অজ্ঞান করে নিয়ে যায়। কিন্তু এবার জুনহো গিহানকে অনুসরণ করছিল। জুনহো গোপনে গাড়ির নিচে লুকিয়ে তাদের ফলো করে এবং জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গার্ডদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে সে একজন গার্ডকে আক্রমণ করে এবং তার পোশাক ও মাস্ক নিয়ে নেয় এবং নিজের পরিচয় আড়াল করতে বাকি গার্ডদের মাঝে মিশে যায়। মুখে মাস্ক থাকার কারণে কেউ তার আসল পরিচয় বুঝতে পারে না। সবাইকে একটি বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্কুইড গেমের প্লেসে আনা হয়। সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন দেখা যায় 201 জনের মধ্যে 187 জন অংশগ্রহণকারী ফিরে এসেছে। এরপর সবাইকে ভালো মানের খাবার পরিবেশন করা হয়। তবে সেদিনের মতো আর কোনো খেলা বা টাস্ক দেওয়া হয়নি। রাতে হানমিও নামে এক নারী সিগারেট খেতে চায়, কিন্তু এখানে কোনো ব্যক্তিগত জিনিস রাখা নিষিদ্ধ ছিল। তাই সে গোপনে এক কৌটায় সিগারেট লুকিয়ে রেখেছিল এবং সেটি লুকোনোর জন্য অদ্ভুত পন্থা অবলম্বন করেছিল। টয়লেটে যাওয়ার বাহানায় সে গার্ডদের কাছে অনুমতি চায়। গার্ডেরা প্রথমে তাকে যেতে দিতে রাজি না হলেও হানমিও জোর দিয়ে বলে সে না গেলে সেখানেই সমস্যা করবে। বাধ্য হয়ে তাকে অনুমতি দেওয়া হয়। তার পিছু পিছু কাংও টয়লেটে যাওয়ার অনুমতি চায়। গার্ডরা দুজনকেই একসঙ্গে টয়লেটে ঢুকতে দেয়। ভেতরে যাওয়ার পর কাং তার লুকানো ছুরি বের করে এবং সেটি ব্যবহার করে সিলিংয়ের একটি ঢাকনা খুলে ফেলে। উপরে উঠে সে দেখতে পায় গার্ডরা রান্নাঘরে বিশাল বড় পাত্রে চিনি গলাচ্ছে। এই দৃশ্য দেখে কাং আবার নিচে নেমে আসে। পরে হানমিও কাংকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। কাং জানায় যে সে শুধু চিনি গলাতে দেখেছে, তবে তার কারণ বুঝতে পারেনি। সকালে নাস্তার সময় একজন অংশগ্রহণকারী একটি গার্ড থেকে চিরকুট পায় যেখানে পরবর্তী খেলার ইঙ্গিত ছিল। সেই অংশগ্রহণকারী একজন ডাক্তার ছিল এবং তার নাম ছিল বিয়ঙ্গি। গার্ডদের সঙ্গে তার সম্পর্ক কি তা তখনও পরিষ্কার হয়নি। নাস্তা শেষ হলে সবাইকে পরবর্তী খেলার জন্য প্রস্তুত হতে বলা হয়। প্লেগ্রাউন্ডে যাওয়ার পথে সাং কাংকে প্রশ্ন করে সে গতরাতে আসলে কি দেখেছিল। কাং জানায় সে শুধু চিনি গলানো দেখেছে, তবে সাং কিছুই আন্দাজ করতে পারে না। প্লেগ্রাউন্ডে গিয়ে দেয়ালে 4টি আকৃতি দেখে সবাই হতবাক হয়। একটি বৃত্ত, একটি ত্রিভুজ, একটি স্কোয়ার এবং একটি ছাতা। সাং এই দৃশ্য দেখে তার ছোটবেলার মেলার কথা মনে পড়ে, যেখানে চিনি গলিয়ে বিভিন্ন আকৃতির মিঠাই বানানো হতো। সে বুঝতে পারে এবার তাদের এই আকৃতির সঙ্গে সম্পর্কিত কিছু করতে হবে। তবে গিহান যখন তার কাছে এ ব্যাপারে জানতে চায়, সাং কিছুই জানায় না। তাহলে কি হতে চলেছে এই রাউন্ডে সেটা জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি স্কুইড গেমের পরবর্তী ভিডিও নিয়ে আসছি।